ওয়েলকাম স্টুডেন্টস। সেমিস্টার 4 এক্সামের কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স থেকে এআই আছে। এই এআই এর উপর আজকে মেশিন লার্নিংয়ের যে পার্টটি আছে সেই পার্ট থেকে আমি তোমাদের 13টা প্রশ্ন এবং তার উত্তর দেব। তো এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা এক্সাম প্রিপারেশানের জন্য ভালো করে দেখতে পারো, কারণ মেশিন লার্নিং থেকে আমি কিছু সাজেস্টিভ প্রশ্ন দিয়েছি যেগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। এবং আমি এর সঙ্গে বলে রাখি, যাদের এপিএআই এবং এআইডিএস আছে সেমিস্টার 2 এক্সামের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। তো প্রথম প্রশ্নে আসি, স্ক্রিনে দেওয়াই আছে, মেশিন লার্নিং কী? এক কথায় যেটা বলা যায়, মেশিন লার্নিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা, যা ডেটা ব্যবহার করে অ্যালগোরিদম তৈরির মাধ্যমে কম্পিউটারকে নিজে থেকে শিখতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম করে। অর্থাৎ মেশিন লার্নিং হলো যেটা ডেটাকে ব্যবহার করবে এবং সঙ্গে অ্যালগোরিদম তৈরি করবে এবং সেই অ্যালগোরিদমকে শেখাবে, শিখবে এবং সিদ্ধান্ত নেবে। এটাকেই বলছি আমরা মেশিন লার্নিং। অর্থাৎ মেশিন যেভাবে শিখবে সেটাকেই বলা হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিংয়ের 3টে পার্ট আছে: সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এখানে সুপারভাইজ লার্নিং কাকে বলে আমি প্রশ্নটা দিয়েছি। এই পদ্ধতিতে মডেলকে লেবেলযুক্ত ডেটা সেট দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ এখানে ইনপুট এবং আউটপুট উভয়ই আগে থেকে নির্ধারণ করা থাকে। লেবেলযুক্ত ডেটা মানে যে কোনো ডেটা এবং তার নাম। আমি সিস্টেমকে, অর্থাৎ আমি মেশিনকে একটা মোবাইল ফোন ছবি দিলাম, সেই মোবাইল ফোনের ছবিটার সঙ্গে নামও লিখে দিলাম, এটা কোন মোবাইল ফোন বা কোন কোম্পানির মোবাইল ফোন। তাহলে সেটাকে বলছি আমরা লেবেলযুক্ত ডেটা। আর ঠিক আনসুপারভাইজ লার্নিংটা ঠিক উল্টো, যেখানে মডেলটিকে কোনো লেবেল ছাড়া বা অসংগঠিত ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং মডেলটি নিজে থেকেই ডেটার মধ্যে প্যাটার্ন খুঁজে বের করে। তাহলে আনসুপারভাইজ লার্নিংয়ের যেটা টার্গেট যেটা হচ্ছে, আমরা যে ডেটাগুলো দেব সেই ডেটাগুলো থেকে কিন্তু প্যাটার্ন খুঁজে বের করবে। এটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং কি? এখানে রিইনফোর্সমেন্ট লার্নিং বলতে গেলে তোমাকে দুটো শব্দ মনে রাখতে হবে, একটা হচ্ছে এজেন্ট এবং একটা হচ্ছে এনভায়রনমেন্ট। তো এখানে রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের কাকে বলে আমি লিখেছি, খুব সংক্ষেপেই লিখেছি, কারণ অনেক বেশি লিখলে হয়তো তোমাদের মনে রাখতে অসুবিধে হবে, তাই আমি একদম ছোট করে খুব সংক্ষেপে লিখেছি। এগুলো যদি 2 মার্কসের প্রশ্ন হয়, তোমরা যদি কিছুই না মনে রাখতে পারো তাহলে এটুকুই লিখবে। রিইনফোর্সমেন্ট লার্নিং এমন একটি পদ্ধতি যেখানে এজেন্ট কোনো পরিবেশে কাজ করে, অর্থাৎ এজেন্ট কোনো এনভায়রনমেন্টে কাজ করবে এবং তার কাজের ফলাফলের উপর নির্ভর করে রিওয়ার্ড বা পেনাল্টি পাবে। সেটাকে বলা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এখানে তোমাকে 4টা শব্দ মনে রাখতে হবে: এজেন্ট, এনভায়রনমেন্ট, আর হচ্ছে রিওয়ার্ড এবং পেনাল্টি। তো এজেন্টের কথা যখন এলো, আমি তার পরের প্রশ্নটাই লিখেছি এজেন্ট কি। এখানে আমি একটু বড় করেই অ্যান্সারটা দিয়েছি, কারণ এজেন্ট থেকে হয়তো আরও অনেকগুলো প্রশ্ন হতে পারে, ওই জন্য আমি এজেন্ট কি বলে একটা বড় প্রশ্নই করেছি। এআই এজেন্ট হলো এমন একটি বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোগ্রাম বা সিস্টেম যা কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য স্বাধীনভাবে কাজ করতে পারে। তাহলে এআই এজেন্ট হচ্ছে ইন্টেলিজেন্ট আছে, তার বুদ্ধি আছে এবং সেটা একটা প্রোগ্রাম বা সিস্টেম এবং একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সে স্বাধীনভাবে কাজ করতে পারে। এটি শুধু কমান্ড দেয় না, কমান্ডের উত্তর দেয় না, বরং নিজের পরিবেশ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয় এবং লক্ষ্য পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এখানে এই জন্য একে বলা হয় স্বয়ংক্রিয় কর্মী। অর্থাৎ এজেন্ট বলতে একজন কর্মী, কাজের লোক। সে কি করে, তার বুদ্ধি আছে, সে এনভায়রনমেন্ট দেখে, ওই মুহূর্তে ওকে কী কাজ করতে হবে সে নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করে। এটাকেই বলা হচ্ছে এআই এজেন্ট। এআই এজেন্টের কী কী বৈশিষ্ট্য থাকবে, যদি তোমাকে প্রশ্ন বলে এআই এজেন্টের বৈশিষ্ট্যগুলো লেখো, 3 নাম্বার বা 5 নাম্বারের যদি প্রশ্ন হয় তাহলে তুমি এই কথাগুলো লিখতে পারো। প্রথমে যেটা করবে সেটা হচ্ছে পারসেপশান। পারসেপশান কাকে বলে? পরিবেশ পর্যবেক্ষণ, যেটার বাংলা আমি করে দিয়েছি। তো এইটা পারসেপশান বলছি, অর্থাৎ ইনপুটগুলো নেবে। ইনপুটগুলো কিভাবে নেবে? বিভিন্ন সেন্সারের মাধ্যমে নেবে।
বিভিন্ন সেন্সার বা ডেটা ইনপুটের মাধ্যমে তার চারপাশের পরিবেশ সম্পর্কে তথ্য গ্রহণ করবে। যদি একটা গাড়িতে 360 ডিগ্রি ক্যামেরা দেওয়া থাকে, তাহলে তোমরা অনেকেই নিশ্চয়ই জানো গাড়িতে 360 ডিগ্রি ক্যামেরা থাকলে কী কাজ করে। সে তার পারিপার্শ্বিক পরিবেশ থেকে কিন্তু ওই 360 ডিগ্রি ক্যামেরা এবং সেন্সারের মাধ্যমে সে কিন্তু ইনপুট নেবে, সেটাকে বলা হচ্ছে পারসেপশান। তারপর বলছে অটোনমি। অটোনমি বলতে কী বোঝায়? মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই এটি নিজে থেকে কাজ করতে পারে। আমি যেমন গাড়ির উদাহরণ দিয়েছিলাম, আবার ওই উদাহরণটাই বলি। যখন 360 ডিগ্রি ক্যামেরা গাড়ির আশেপাশে অন্য কোনো গাড়ি চলে আসবে, তার ইনফরমেশানটা নেবে, তখন সে কিন্তু অটোমেটিক্যালি একটা সিগন্যাল জেনারেট করবে যে আশেপাশে কোনো গাড়ি চলে এসছে, ড্রাইভার যাতে সেটা বুঝতে পারে। সেটা কিন্তু ড্রাইভার বা কোনো মানুষের সরাসরি হস্তক্ষেপ নেই, সে নিজে থেকেই কাজটা করছে। তারপর কি করবে? সিদ্ধান্ত গ্রহণ। তো প্রাপ্ত তথ্য বা বিশ্লেষণ করে লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে ভালো উপায়টি সে বেছে নেবে। আর অ্যাকশান কি? সিদ্ধান্ত অনুযায়ী কাজ কমপ্লিট করবে। তাহলে এআই এজেন্ট বলতে একজন কর্মী বা একজন মানুষের মতো এখানে মনে হচ্ছে, যে কি করবে? ইনপুট নেবে। এই 4টে পয়েন্ট অবশ্যই প্রয়োজন। যে পরিবেশ থেকে ইনপুট নেবে সেন্সারের মাধ্যমে, তারপর সে নিজে থেকে সিদ্ধান্ত নেবে, কাজ করবে মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই, এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, এবং তারপর কি না কাজ করতে পারবে। এইটাই হচ্ছে এআই এজেন্টের এই 4টা বৈশিষ্ট্য। একটা বাস্তব উদাহরণ এখানে বলেছে, সাধারণ চ্যাটবট বনাম এআই এজেন্ট। চ্যাটবট কি করে? আপনি প্রশ্ন করলে সে শুধু উত্তর দেবে, অর্থাৎ প্রশ্ন আমি একটা প্রশ্ন করলাম, চ্যাটবট কী করলো? সে তার অ্যান্সার দেবে। কিন্তু এআই এজেন্ট কী করবে? তুমি যদি তাকে বলো যে আমার জন্য আগামী সপ্তাহের গোয়ার ট্রিপ প্ল্যান করো এবং বাজেট অনুযায়ী টিকিট বুক করে দাও, তাহলে সে নিজে ইন্টারনেট সার্চ করবে, তারপরে বিভিন্ন দামের কম্পেয়ার করবে, সেরকম করে ক্যালেন্ডার চেক করবে, তারপরে তোমার পারমিশন নিয়ে তোমাকে একটা টিকিট বুক করে দেবে। তো এটা কিন্তু এআই এজেন্ট করবে। কিন্তু আমি যদি চ্যাটবটকে এটা বলতাম, চ্যাটবট বলবে হ্যাঁ আগামী সপ্তাহের জন্য আপনি গোয়ার টিকিটগুলো বুক করে নিন। কিন্তু এআই এজেন্ট কী করবে? নিজে থেকে সবগুলো খুঁজে দেখবে। এর পরের প্রশ্ন আসছি, সুপারভাইজ লার্নিংয়ের কাজের স্টেপগুলো কী কী? সুপারভাইজ লার্নিং যেভাবে কাজ করে, সুপারভাইজ লার্নিং বলতে কী বোঝায়? যেখানে লেবেল ডেটা থাকবে, অর্থাৎ ডেটা এবং ডেটার নাম থাকবে। তাহলে প্রথমে সুপারভাইজ লার্নিং কী করবে? ডেটা সংগ্রহ করবে, ডেটা কালেকশান। প্রথমে ইনপুট এবং লেবেলযুক্ত আউটপুট সহ ডেটাকে সংগ্রহ করবে। তারপর কী করবে? ডেটাকে বিভাজন করবে, ডেটাকে দুভাবে ভাগ করবে। একটা কি ট্রেনিং সেট, যেটা মডেলকে শেখানোর জন্য, আর একটা হচ্ছে টেস্ট সেট, যেটা মডেল কতটুকু শিখেছে তা পরীক্ষা করার জন্য। তো ডেটা দু রকমের হবে, একটা ট্রেনিং ডেটা হবে, একটা টেস্ট ডেটা হবে। ট্রেনিং ডেটাটা অনেক বেশি, টেস্ট ডেটাটা খুব অল্প। টেস্ট ডেটা দিয়ে আমরা কি করি? মডেলটা ঠিকঠাক শিখেছে কিনা সেটাকে টেস্ট করি। আমি 100খানা বিড়ালের ছবি দেখিয়ে বললাম বিড়াল, বিভিন্ন প্রজাতির বিভিন্ন জাতের বিড়াল। তারপর আমি কি করলাম? 4-5খানা বিড়ালের আলাদা প্রজাতির বিড়াল নিলাম, সেই বিড়ালগুলো দেখিয়ে আমি টেস্ট করার জন্য আমি তাদের ছবি দেখাচ্ছি। আমি এবার দেখতে পাচ্ছি যে মেশিন ঠিকঠাক ওই বিড়ালগুলোর প্রজাতির নাম বলছে কিনা, তাহলে সেইগুলোকে বলছি টেস্ট ডেটা সেট। আর তারপর কি করবে? থার্ড পয়েন্ট কি করবে? অ্যালগোরিদম, সঠিক অ্যালগোরিদমটা নির্বাচন করবে। অর্থাৎ দুরকমভাবে কাজ করে সুপারভাইজ লার্নিং। কি করে? দুরকমভাবে কাজ করে, যে একটা হচ্ছে ক্লাসিফিকেশান আর একটা হচ্ছে রিগ্রেশন। তাহলে ডেটা অনুযায়ী ও কি করবে? অ্যালগোরিদমটা ঠিক করবে, ক্লাসিফিকেশানের অ্যালগোরিদম নেবে না রিগ্রেশনের অ্যালগোরিদম নেবে, যেটা সঠিক অ্যালগোরিদম সেটা বেছে নেবে। আরেকটা কি? মডেল ট্রেনিং। ট্রেনিং ডেটা ব্যবহার করে অ্যালগোরিদমটাকে ইনপুট এবং আউটপুটের মধ্যেকার সম্পর্ক বুঝতে সাহায্য করা হয়, সেটাকে বলা হচ্ছে মডেল ট্রেনিং। অর্থাৎ তারপরে মডেলটাকে ট্রেনিং করা হবে। তারপরে ইভ্যালুয়েশন করব। ইভ্যালুয়েশন করব মানে কি? মডেলটা ঠিকমতো শিখতে পেরেছে কিনা, সেটা কি? টেস্ট ডেটা লাগবে। টেস্ট ডেটা দিয়ে মডেলটির অ্যাকুরেসি যাচাই করা হবে, অর্থাৎ মডেলটা ঠিকঠাক কাজ করছে কিনা। আরেকটা যেটা বলছে প্রেডিকশান, সেটা বলছে পূর্বাভাস। মডেলটি সঠিকভাবে তৈরি হয়ে গেলে এটি নূতন ও অজানা ডেটার উপর সঠিক পূর্বাভাস দিতে পারে। এই 6টা পয়েন্ট আছে। অর্থাৎ প্রশ্নটা কী ছিল?
প্রশ্নটা ছিল সুপারভাইজ লার্নিংয়ের কাজের প্রক্রিয়াগুলো কী কী। যদি 5 নম্বরের প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমাকে এই 5টা থেকে 6টা পয়েন্ট লিখতে হবে। তো প্রথম পয়েন্ট হচ্ছে ডেটাকে আমরা কালেকশন করব, তারপর ডেটাকে ক্লাসিফিকেশান করব, তারপর অ্যালগোরিদম আমরা ঠিক করব, ক্লাসিফিকেশান অ্যালগোরিদম না রিগ্রেশন অ্যালগোরিদম। তারপর মডেলটাকে আমরা ট্রেন্ড ডেটা ট্রেনিংয়ের জন্য যে ডেটাগুলো ঠিক করেছি তা দিয়ে আমরা ট্রেনিং করব। তারপর মডেলটাকে ইভ্যালুয়েশন করব টেস্ট ডেটা দিয়ে, যে মডেলটা কাজ করছে কি না। তারপর আমরা পূর্বাভাস নেব। পূর্বাভাস নিতে গেলে আমরা কি করব, কোনো অজানা ডেটা দেব। আমি 100 রকম বিড়ালের ছবি দিয়ে এবং তাদের প্রজাতির নাম দিয়ে মেশিনকে শিখিয়েছি। এবার ওই 100টার বাইরে নতুন কোনো একটা বিড়ালের ছবি দিয়ে আমি দেখতে চাইবো যে ও বলতে পারছে কি না যে এটা এই প্রজাতির বিড়াল হতে পারে বা এগুলো নয়। সেইটাকে বলছি আমরা পূর্বাভাস বা প্রেডিকশান। এবার সংক্ষেপে যেটা বলা হচ্ছে যে সহজ কথায় সুপারভাইজ লার্নিং হলো একজন শিক্ষকের অধীনে শেখার মতো, যেখানে শিক্ষক ছাত্রকে সঠিক উত্তরটি বলে দেন এবং পরে ছাত্রটি নূতন প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়। শিক্ষক হচ্ছে ছাত্রকে কি করবে, শিক্ষক হচ্ছে লেভেল ডেটা আর ছাত্র হচ্ছে মডেল। সেই মডেলকে সঠিক উত্তরটা বারবার বলে দেবে। সেই বলে দেওয়ার পরে একটা আননোন প্রশ্ন ছাত্রকে করা হলো, তখন ছাত্রটা কিন্তু সেই আননোন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। সেটাকে বলা হচ্ছে সুপারভাইজ লার্নিং। এবার সুপারভাইজ লার্নিং কী কী পদ্ধতিতে হয়, মানে সুপারভাইজ লার্নিংয়ের অ্যালগোরিদম 2 প্রকার বলেছিলাম, মানে 2টো অ্যালগোরিদম বেছে নিয়ে কাজ করতে পারে। সেই 2টো অ্যালগোরিদম হচ্ছে কি, একটা ক্লাসিফিকেশান, একটা রিগ্রেশান। এবার ক্লাসিফিকেশানের জন্য অনেকগুলো অ্যালগোরিদম আছে, রিগ্রেশানের জন্য অনেকগুলো অ্যালগোরিদম আছে, কিন্তু মেন 2টো হচ্ছে ক্লাসিফিকেশান এবং রিগ্রেশান। তো ক্লাসিফিকেশান কি, যখন আউটপুট ভেরিয়েবলটি কোনো নির্দিষ্ট বিভাগ বা ক্যাটাগরি হয় তখন তাকে ক্লাসিফিকেশান বলে, অর্থাৎ মডেলটি ইনপুট ডেটাকে নির্দিষ্ট কিছু শ্রেণীতে ভাগ করতে শেখে। তাহলে এইখানে ক্লাসিফিকেশান বলতে আমি আবার একবার বলছি, যখন আউটপুট ভেরিয়েবলটা নির্দিষ্ট বিভাগ বা ক্যাটাগরি তখন তাকে ক্লাসিফিকেশান বলবে। অর্থাৎ এখানে ডিসক্রিট ভ্যালু, যেমন ডেটা হ্যাঁ অথবা না, স্প্যাম অথবা স্প্যাম নয়, এই জাতীয় গ্রুপ। আমি আরও এক্সাম্পল দিচ্ছি, যে একটা স্কোয়ার, একটা রেক্ট্যাঙ্গেল আঁকছি, একটা স্কোয়ার আঁকছি, তারপরে একটা ট্রায়াঙ্গেল আঁকছি। তো এখানে এই ভ্যালুগুলো কিন্তু সব ডিসক্রিট ভ্যালু, এগুলো সব আলাদা আলাদা ভ্যালু। তো এরকম ক্যাটাগরিতে যদি ভাগ করার প্রয়োজন হয় তাহলে আমি 10খানা রেক্ট্যাঙ্গেল দিলাম, 3টে স্কোয়ার দিলাম, 4টে ট্রায়াঙ্গেল দিলাম, তাহলে ক্লাসিফিকেশান কি করবে, এই 3 ভাগে কিন্তু ভাগ করে দেবে। যে 3 ভাগে ভাগ করে দিয়ে দেখাবে যে কোন কোন ভাগে রেক্ট্যাঙ্গেল আছে, কোন ভাগে স্কোয়ারগুলো আছে এবং কোন ভাগে ট্রায়াঙ্গেলগুলো আছে। আর এটা কিভাবে কাজ করে, যে এটি ডেটাকে হ্যাঁ অথবা না, স্প্যাম অথবা নট স্প্যাম এই জাতীয় গ্রুপে ভাগ করে দেয়। এর উদাহরণ কি, ইমেল ফিল্টারিং। ইমেলটি স্প্যাম কিনা তা নির্ধারণ করে, হাতের লেখা অক্ষর চেনা অথবা কোনো ছবি দেখে সেটি বিড়াল না কুকুরের তা শনাক্ত করতে পারে। আর এই ক্লাসিফিকেশান করার জন্য কিছু পপুলার অ্যালগোরিদম আছে। সেই অ্যালগোরিদম কি, সেই অ্যালগোরিদমগুলো হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, সাপোর্ট ভেক্টর মেশিন, কে নিয়ারেস্ট নেবার অ্যালগোরিদম। এরপরে আসছি আরেকটা যেটা সেকেন্ড হচ্ছে রিগ্রেশন। রিগ্রেশনটা কি, যখন আউটপুট ভেরিয়েবল কোনো বাস্তব বা ধারাবাহিক সংখ্যা হয়, কন্টিনিউয়াস ভ্যালু, কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালু, বাস্তব ধারাবাহিক সংখ্যা, কন্টিনিউয়াস নিউমেরিক্যাল ভ্যালু যদি হয় তখন সেই পদ্ধতিটাকে বলা হয় রিগ্রেশন। এর কাজ কিভাবে হয়, এটি ইনপুট ডেটার উপর ভিত্তি করে কোনো নির্দিষ্ট সংখ্যা বা মানের পূর্বাভাস দেয়। পূর্বাভাস মানে এখানে যেটা বলা হচ্ছে প্রেডিকশান। এখানে আউটপুট কোনো গ্রুপ নয় বরং একটি গাণিতিক মান। ক্লাসিফিকেশানে যেমন আউটপুট গ্রুপে ভাগ করেছিল, যে ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার, কিন্তু এখানে কিন্তু সেই গ্রুপে ভাগ করবে না, একটা ম্যাথমেটিক্যাল একটা ভ্যালু দেবে, এটাই হচ্ছে আউটপুট ভ্যালু দেবে। উদাহরণ কি, যেমন কোনো এলাকার আয়তন দেখে বাড়ির দাম কত হতে পারে তার প্রেডিকশান করা, আগামীকালে তাপমাত্রা কত হবে তা নির্ণয় করা, অথবা শেয়ার বাজারের দামের পরিবর্তন প্রেডিকশান করা। এগুলো
হচ্ছে এর উদাহরণ। এবার কিছু জনপ্রিয় অ্যালগোরিদম আছে, মানে কিছু পপুলার যে অ্যালগোরিদম আছে, যেমন লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, তারপর হচ্ছে রিজিড আর ল্যাশো রিগ্রেশন, এই কতগুলো অ্যালগোরিদম এখানে ইউজ হয়। এর পরের একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন, সুপারভাইজ লার্নিংয়ের প্রয়োগ এবং এর সীমাবদ্ধতা আলোচনা করো। সুপারভাইজ লার্নিংয়ের প্রয়োগ কোথায় হয় আমি একেবারে সংক্ষেপে লিখেছি। তো এখানে প্রয়োগ কোথায় হয়, যেমন রোগ নির্ণয়ের ক্ষেত্রে, জালিয়াতি শনাক্তকরণ, ফ্রড ডিটেকশান এবং স্টক মার্কেট প্রেডিকশান, এগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আর সীমাবদ্ধতা কি, এতে প্রচুর লেভেলযুক্ত ডেটার প্রয়োজন হয় যা জোগাড় করা কঠিন হয়ে যায়। অর্থাৎ সুপারভাইজ লার্নিংয়ের জন্য প্রচুর লেভেলযুক্ত ডেটার দরকার। প্রচুর লেভেলযুক্ত ডেটা মানে যেগুলো ডেটা থাকবে তার নাম দরকার, এক কথায় সেটাই মনে রাখো। আর ডেটা লেবেলিং করতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর যদি ট্রেনিং ডেটায় ভুল থাকে তাহলে মডেলও ভুল ফলাফল দেয়। নেক্সট আসছি, আনসুপারভাইজ লার্নিং কেন চ্যালেঞ্জিং এবং এর গুরুত্ব কী। আনসুপারভাইজ লার্নিং কেন চ্যালেঞ্জিং, এগুলো সব কিন্তু 5 নম্বরের প্রশ্ন হতে পারে। আনসুপারভাইজ লার্নিং চ্যালেঞ্জিং কারণ এখানে কোনো সঠিক উত্তর, মানে সঠিক লেভেল থাকে না। উত্তরটা আমি বাদই দিলাম, তোমরা এটা লেভেলই লেখো। এখানে কোনো সঠিক লেভেল থাকে না, ফলে মডেলের নির্ভুলতা যাচাই করা কঠিন হয়। তবে এর গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ এটি ডেটার ভেতরে, এই যে একটু আগেই আমি বলেছিলাম, আনসুপারভাইজ লার্নিং কিন্তু প্যাটার্ন খুঁজে বেড়ায়, মানে ধরন, ডেটাটা কেমন ধরনের। তো আমি 100খানা জামা দিলাম, 100খানা জামার কালার আলাদা, সাইজ আলাদা, কিন্তু আনসুপারভাইজ লার্নিং ওই প্যাটার্ন খুঁজে খুঁজে বলতে পারবে এগুলো সব জামা। তো এটি ডেটার ভেতরে এমন প্যাটার্ন খুঁজে পায় যা মানুষের পক্ষে অসম্ভব। মানুষ যে প্যাটার্নগুলো খুঁজে পায় না, আনসুপারভাইজ লার্নিং কিন্তু ডেটার মধ্যে সেই প্যাটার্নগুলো খুঁজে পায়। আর এটি কাস্টমার সেগমেন্টেশন করতে পারে। এটি গ্রাহক বিভাজন বা কাস্টমার সেগমেন্টেশন এবং ডেটা কম্প্রেশনের ক্ষেত্রে কার্যকর। কাস্টমার সেগমেন্টেশন মানে যারা অনলাইনে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যারা অনলাইন যে সাইটগুলো আছে, ই কমার্স সাইটগুলোতে কিছু যারা প্রোডাক্ট কেনে, তো কোনো কাস্টমার শুধু জামা কাপড় কেনে, কোনো কাস্টমার কিছু অন্য কোনো প্রোডাকশান যেমন বই কেনে। তো এগুলো কোন কাস্টমার কী কেনে সেটা কিন্তু এই প্যাটার্ন দেখে দেখে আনসুপারভাইজ লার্নিং খুঁজে বার করে, এবং সেটা পরবর্তীকালে যে কাস্টমার বই কিনতে ইন্টারেস্টেড তাকে কিন্তু ওই বইয়ের সব কপি তাকে কিন্তু দেখানো হয় পরপর, যে ইওর সাজেশান বা এগুলো আপনার সাজেশান হিসাবে এই বইগুলো আমরা তুলে ধরেছি, এভাবে ওকে দেখানো হয়। এরপরে আসছি যে মেশিন লার্নিংয়ের যে আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। তো একটা প্রশ্ন আমি দিয়েছি যে ভবিষ্যৎ প্রযুক্তিতে, এটা অ্যাপ্লিকেশন বেস কোশ্চিন হতে পারে, যে ভবিষ্যৎ প্রযুক্তিতে রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের ভূমিকা বর্ণনা করো। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বইয়ের মধ্যে পাবে না, এভাবে তোমরা বইয়ের মধ্যে পাবে না, তাই আমি সেই প্রশ্নগুলোকে আলাদা করে এরকম বেছে আমি দিয়েছি তোমাদের সুবিধের জন্য। তো রিইনফোর্সমেন্ট লার্নিং ভবিষ্যৎ প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এর প্রধান কী কী ক্ষেত্র হতে পারে, রোবোটিক্স, কারণ রোবোটিক্স হচ্ছে পুরোটাই কিন্তু এনভায়রনমেন্ট থেকে শেখে। রোবটকে হাঁটা চলা বা জটিল কাজ শেখানোর জন্য রোবোটিক্স ব্যাপারটাই কিন্তু এজেন্ট এবং এনভায়রনমেন্ট, সেটা নিয়েই কিন্তু রোবোটিক্স। কারণ একটা রোবট সে তার পারিপার্শ্বিক যা দেখতে পায় সেটাই হচ্ছে এনভায়রনমেন্ট, সে সেখান থেকেই কিন্তু শেখে এবং সেখানেই কিন্তু সে কাজ করে। তাই এখানে এজেন্ট থাকবে এবং এনভায়রনমেন্ট থাকবে। নেক্সট হচ্ছে সেলফ ড্রাইভিং কার, এখানেও কিন্তু এজেন্ট থাকবে এবং এনভায়রনমেন্ট থাকবে। যেখানে এনভায়রনমেন্টের ব্যাপার আসছে সেখানে কিন্তু রিইনফোর্সমেন্ট লার্নিং আসছে। তা ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানো শেখার জন্য। তারপর হচ্ছে গেমিং, তো আলফাগোর মতো গেম যা মানুষের চেয়েও ভালো খেলতে পারে। আর রিসোর্স ম্যানেজমেন্ট, ডেটা সেন্টারের শক্তি সাশ্রয় বা ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, এগুলোর জন্য কিন্তু এই রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের প্রয়োজন আছে। একটি মেশিন লার্নিং মডেল তৈরির পূর্ণাঙ্গ এখানে লাইফ সাইকেল ব্যাখ্যা করো। তো একটা মেশিন লার্নিংয়ের মডেল তৈরি করতে গেলে তার লাইফ সাইকেলটা কী কী বানাতে হবে। তো প্রথম যেটা, সেটা হচ্ছে প্রবলেমটাকে আমাকে ঠিক করতে হবে, অর্থাৎ সমস্যা নির্ধারণ। প্রথমে কী সমস্যার সমাধান হবে তা ঠিক করতে হবে। নেক্সট, ডেটা কালেকশান, বিভিন্ন সোর্স থেকে আমরা এই প্রাসঙ্গিক ডেটাগুলো আমরা কালেক্ট করব। তারপরে পরের পয়েন্ট হচ্ছে ডেটা প্রস্তুতি, ভুল ডেটা বাদ দেব এবং ডেটাকে ফরম্যাটেড করব। নেক্সট, ডেটা বিশ্লেষণ, ডেটার প্যাটার্ন বোঝার জন্য বিশ্লেষণ করতে হবে।
তারপর মডেল ট্রেনিং, তারপর আমরা কি করব, অ্যালগোরিদম ব্যবহার করে মডেলকে শেখাবো যে আমরা কি শেখাতে চাইছি। তারপর টেস্টিং ডেটা দিয়ে আমরা টেস্ট করব যে মডেলটা কতটা সঠিক রেজাল্ট দিচ্ছে বা মডেলটা কতটা শিখেছে। আর নেক্সট হচ্ছে ডিপ্লয়মেন্ট, যেটা যখন মডেলটা শিখে যাবে আমরা বিভিন্ন টেস্টিং ডেটা ইউজ করব। সেই ডেটা দিয়ে যখন দেখলাম যে মডেলটা ঠিকঠাকই রেজাল্ট দিচ্ছে, তখন তাকে আমরা ডিপ্লয়মেন্ট করব, অর্থাৎ বাস্তবে ব্যবহার করার জন্য উপযোগী করে দেব। তাই মডেলটিকে বাস্তব ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া। এখানে এই 12 নম্বরের যে কোশ্চেনটা দিয়েছি, এখান থেকে একটা প্রশ্ন হবেই। আমি 3টে প্রশ্ন একসঙ্গে দিয়েছি, তো তোমরা কিন্তু 2 মার্কসের জন্য যদি আশা করতে পারো তাহলে এখান থেকে একটা প্রশ্ন পাবেই। আন্ডার ফিটিং, ওভার ফিটিং এবং বেস্ট ফিটিং বা গুড ফিটিং বলতে কী বোঝায়? তো এখানে মেশিন লার্নিং মডেল যখন ডেটা থেকে শেখে, মেশিন লার্নিং মডেল কি করে, ডেটা থেকে যখন শিখবে তখন সেই শেখার মান কেমন হয়েছে তা বোঝাতে ওভার ফিটিং, আন্ডার ফিটিং এবং বেস্ট ফিটিং শব্দগুলো ব্যবহার করা হয়। তো আন্ডার ফিটিং কখন হবে? শেখার মানটা কেমন, সবচেয়ে খারাপ শেখার মান। যখন একটি মডেল ট্রেনিং ডেটা থেকে প্যাটার্ন বা বৈশিষ্ট্যগুলো ঠিকমতো শিখতে পারে না, তখন তাকে বলা হবে আন্ডার ফিটিং। কেন এটা হয়? খুবই সহজ, কারণ মডেলটাকে খুব কম পরিমাণে আর খুব সিম্পল ডেটা দিয়ে আমরা শেখাতে চেয়েছি, তাই আন্ডার ফিটিং হবে। তাই ও ঠিকমতো শিখতে পারলো না। আর এর ফলে কি হবে, এটি ট্রেনিং ডেটা এবং নতুন ডেটা মানে টেস্ট ডেটাতে কোনোটাতেই ভালো রেজাল্ট দিতে পারবে না। অর্থাৎ টেস্ট ডেটা দিয়ে যখন আমরা টেস্ট করব যে কেমন শিখেছে, ট্রেনিংটা কেমন হয়েছে, তখন এরর দেবে, ভুল অ্যান্সার দিতে পারে। তখন তাকে আমরা বলবো আন্ডার ফিটিং। তো এর সহজ উদাহরণ হচ্ছে, আমি ঠিক দিয়েছি, যেটা হয়তো তোমাদের অনেকেরই মনে হতে পারে স্যার আমাদেরকে ইনসাল্ট করছে। পরীক্ষার সিলেবাসের কিছুই না পড়ে পরীক্ষা দিতে যাওয়া, এটা হচ্ছে আন্ডার ফিটিংয়ের সবচেয়ে উদাহরণ। কারণ তুমি পরীক্ষা দিতে গেছো, তুমি কিছুই পড়লে না, অর্থাৎ তুমি ডেটা সেট থেকে ট্রেনিং ডেটা দিয়ে তুমি ট্রেন্ড হলে না, তুমি একটা মডেল। আর টেস্ট ডেটা মানে তোমার টেস্টে যে কোশ্চিন, অর্থাৎ এক্সামে যে প্রশ্নগুলো পড়েছে, তো সেই প্রশ্নগুলো তুমি কি করলে, তুমি যেহেতু তোমার ট্রেনিংটা ঠিক নেই, তাই তুমি ভুল অ্যান্সার দিয়ে এলে, তাই সেটাকে বলা হচ্ছে আন্ডার ফিটিং। নেক্সট আসছি ওভার ফিটিং। এই ওভার ফিটিং ব্যাপারটা হচ্ছে মেশিন যদি বেশি শিখে যায়। এবার বেশি শিখে ফেললেও বিপদ। যেমন তুমি যদি প্রচুর পরিমাণে মুখস্থ করো এবং সেখানে তোমার যদি মুখস্থ করার মধ্যে যদি কোনো বোঝার ক্ষমতা না থাকে, তাহলে তুমি ম্যাক্সিমামটাই মুখস্থ করে ফেলেছো। প্রশ্ন যদি একটু জটিল বা ঘুরিয়ে প্রশ্ন হয়, তাহলে সেখানে তুমি কিন্তু উত্তরটা দিতে পারবে না। এটাকে বলছি ওভার ফিটিং। ওভার ফিটিং মানে কি, ডেটা এবং ডেটার সঙ্গে নয়েজ, এই নয়েজ ডেটা যদি এর সঙ্গে মিশে যায়, অর্থাৎ ভুল ডেটা, অর্থাৎ তুমি যেগুলো মুখস্থ করেছো তার সঙ্গে যদি তোমার কোশ্চেনের কোনো পরিচিত না থাকে, কোশ্চেনটা যখন আসবে তখন তুমি কি করবে, হুবহু মুখস্থ করে যাওয়া প্রশ্নটা, একটু যে একটা উদাহরণ দিয়েছে দেখো, পরীক্ষার আগের রাতে সিলেবাসের প্রশ্নগুলো বুঝে পড়ার বদলে হুবহু মুখস্থ করা, পরীক্ষায় যদি প্রশ্ন একটু ঘুরিয়ে দেয় তবে আর উত্তর দিতে না পারা, তখন সেটাকে বলছে কিন্তু ওভার ফিটিং। তুমি সব কিছু পড়ে গেছো, সব ডেটা তোমার কাছে আছে, কিন্তু ডেটা সম্বন্ধে তোমার কোনো নলেজ নেই, সেটাই কিন্তু ওভার ফিটিং হয়ে গেল। অর্থাৎ এটি কখন হয়, মডেলটি যদি খুব বেশি জটিল হয় এবং একই ডেটা বারবার প্র্যাকটিস করে, তাহলে কিন্তু সেখানে কিছু নয়েজ ডেটাও চলে আসে। আর এর ফলে কি হয়, এটি ট্রেনিং ডেটার 100% সঠিক ফলাফল দেয়, কিন্তু নতুন কোনো অজানা ডেটা দিলে সেখানে কিন্তু খারাপ পারফরমেন্স করে। তুমি যে প্রশ্নগুলো উত্তর মুখস্থ করে গেছো, তুমি পরীক্ষা হলে ওভার ফিটিং মুখস্থ করে গেছো, কিন্তু তোমাকে যদি আন্ডার ফিটিং পরীক্ষা হলে দেয়, তুমি কিন্তু লিখতে পারলে না। অথচ কেউ যদি ওভার ফিটিংটা বুঝে পড়ে, তাহলে সে আন্ডার ফিটিংটা অনায়াসেই লিখতে পারবে, কারণ ওখানে ডেটার পরিমাণ কম এবং সিম্পল ডেটা। নেক্সট আসছি বেস্ট ফিটিং বা গুড ফিটিং। বেস্ট ফিটিং বা গুড ফিটিংয়ের ক্ষেত্রে কি হয়, যে মেশিন লার্নিংয়ের মূল লক্ষ্য হলো বেস্ট ফিটিং অর্জন করা। যখন একটি মডেল ট্রেনিং ডেটা থেকে মূল প্যাটার্নগুলো সঠিকভাবে শেখে এবং নতুন ডেটার উপর সঠিক পূর্বাভাস মানে প্রেডিকশান দিতে পারে, তখন তাকে বেস্ট ফিটিং বলা হয়। আর কেন হয়, সঠিক পরিমাণ ডেটা দেব, সঠিক অ্যালগোরিদম নির্বাচন করব এবং সঠিক সময় ধরে ট্রেনিং করাবো, হলে কি হবে,
হলে এটি ট্রেনিংটা হবে বেস্ট ফিটিং, বেস্ট ট্রেনিং হবে। এবং টেস্টিং ডেটা, ট্রেনিং ডেটা এবং টেস্টিং ডেটা উভয়ের ক্ষেত্রে ফলাফলটা কিন্তু সঠিক ফলাফল দেবে। এবার যখন আমি নতুন কোনো ডেটা দিচ্ছি তখন কিন্তু ও সঠিক উত্তরই দেবে, তখন সেটাকে বলছি বেস্ট ফিটিং। তাহলে এর উদাহরণ কি? সিলেবাসের মূল বিষয়গুলো বুঝে পড়া, যাতে প্রশ্ন যেমনই আসুক উত্তর দেওয়া যেন সম্ভব হয়, এটাই হচ্ছে কিন্তু বেস্ট ফিটিংয়ের উদাহরণ। নেক্সট লাস্ট প্রশ্ন আমি তোমাকে বলছি যে আনসুপারভাইজ লার্নিং পদ্ধতি কী কী। আনসুপারভাইজ লার্নিংয়ের পদ্ধতিগুলো হচ্ছে কয়েকটি আছে, সেখানে আমি আলোচনা করছি। মানে মডেলটা নিজে থেকেই ডেটার গঠন এবং বিন্যাস খুঁজে নেবে, এই কথাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আনসুপারভাইজ লার্নিং এমন এক পদ্ধতি যেখানে ডেটাতে কোনো লেবেল বা সঠিক উত্তর থাকে না, মডেলটি নিজে থেকেই ডেটার গঠন বা বিন্যাস খুঁজে বের করে, মানে প্যাটার্ন খুঁজে বের করে। যেটা বিন্যাস বলছি সেটাকেই বলছি প্যাটার্ন। এর প্রধান পদ্ধতি বা উপায়গুলো নিজে দেওয়া হলো। তো পদ্ধতি বা উপায়গুলো কি কি? ক্লাস্টারিং। ক্লাস্টারিং কি? সুপারভাইজ লার্নিংয়ের ক্লাসিফিকেশান যেমন, এখানে ক্লাস্টারিংটা ঠিক সেই রকমই। তো তোমরা এভাবে মনে থাকবে ক্লাসিফিকেশানের মধ্যে ক্লাস্টারিংয়ের একটা মিল আছে, কিন্তু এটি আনসুপারভাইজড। এটি আনসুপারভাইজ লার্নিংয়ের সবচেয়ে সাধারণ পদ্ধতি। এখানে সমজাতীয় বা একই ধরনের বৈশিষ্ট্য সম্পূর্ণ ডেটাগুলোকে আলাদা আলাদা গ্রুপে বা দলে ক্লাস্টারে ভাগ করা হয়। কাজ কি? ডেটার মধ্যে মিল খুঁজে বের করা। উদাহরণ কি? একটি ই কমার্স সাইট তাদের গ্রাহকদের কেনাকাটার অভ্যাসের উপর ভিত্তি করে বিভিন্ন গ্রুপে, যেমন উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা শৌখিন ক্রেতা ভাগ করে। যে দামি দামি জিনিস নেয় তাকে কখনো কম দামি জিনিস দেখাবে না, আর যে সবসময় কম দামের জিনিস খোঁজে বা প্রোডাক্ট খোঁজে বা কেনে তাকে কখনো বেশি দামের জিনিস দেখাবে না, তাকে ওর যে দামের মধ্যে জিনিস খোঁজে ওকে ওই দামের মধ্যেই প্রোডাক্ট ওকে দেখাবে। আর কি কি অ্যালগোরিদম এখানে ইউজ হয়? কে মিনস ক্লাস্টারিং, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। নেক্সট আসছি অ্যাসোসিয়েশন রুল মাইনিং বা সংক্ষেপে অ্যাসোসিয়েশন। এখানে কি হয়? এই পদ্ধতিতে ডেটার সাথে অন্য একটি ডেটার সম্পর্ক বা নিয়ম খুঁজে বের করা হয়। আমি এর বাস্তব একটা উদাহরণ দিই। যেমন সুপার শপ, সুপার শপ বা সুপার মার্কেট যেটা হয়, সেখানে কি হয় যে ব্রেড বা রুটি আছে, সেই ব্রেডের সঙ্গে বাটার কিন্তু পাশে থাকবেই, কারণ ব্রেডের সঙ্গে মানুষের বাটার কেনার সম্ভাবনাটা বেশি থাকে, তাই ব্রেডের সঙ্গে কিন্তু বাটারটা পাশে থাকবে। চালের সঙ্গে দেখবে ডাল থাকে, যখন তুমি কোনো শপিং মলে যাবে তখন এগুলো খুঁজে পাবে। তাহলে এটা কি বলেছে? যে একটি ডেটার সম্পর্ক বা নিয়ম খুঁজে বের করা হয়, একটি ডেটার সঙ্গে অন্য কোনো ডেটার সম্পর্ক খুঁজে বের করা হয়, সেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন রুল মাইনিং। তো কাজ হচ্ছে কি? বড় ডেটা সেটের মধ্যে ভেরিয়েবলগুলো পারস্পরিক সম্পর্ক খুঁজে বের করা। আর উদাহরণ তো আমি বললাম, আর এখানে এই দুটো অ্যালগোরিদম ইউজ করা হয়েছে, তোমরা এটা দেখে নিও। এবার আসছি ডাইমেনশনালিটি রিডাকশান। ডাইমেনশনালিটি রিডাকশানটা কি? যখন কোনো ডেটা সেটে অনেক বেশি ফিচার বা ভেরিয়েবল থাকে তখন মডেল তৈরি করা কঠিন হয়ে পড়ে। অনেকগুলো ফিচার আছে, একটা ডেটা সেটের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তখন একটা মডেল তৈরি করাই কঠিন হয়ে পড়ে। তখন কি হয়? এই পদ্ধতিতে ডেটার মূল বৈশিষ্ট্যগুলো অক্ষুণ্ণ রেখে অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ ফিচার কমিয়ে আনা হয়। ডেটার যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলো আমি রেখে দেবো, আর যে ফিচারগুলোর আমার প্রয়োজন নেই সেই ফিচারগুলোকে বাদ দিয়ে দেবো। আর কাজ কি? ডেটাকে সহজ করবে এবং গুরুত্বপূর্ণ অংশগুলো রাখবে। আর উদাহরণ, একটি ছবির মান ঠিক রেখে তার ফাইলের সাইজ কমিয়ে ফেলা। তো তোমরা নিশ্চয়ই এই এক্সপিরিয়েন্সটা তোমাদের আছে, যখন কোনো ফাইল আপলোড করতে যাও অনেক সময় দেখায় যে 100 কেবির মধ্যে, 200 কেবির মধ্যে, অথচ ফাইলটার সাইজ ছিল 1 MB। তো আমরা কিন্তু ফাইলের সাইজটা কমিয়ে ফেলি, কিন্তু আমরা কিন্তু ঠিক চোখে দেখে বুঝতেই পারি না যে সাইজটা কমিয়ে ফেলতে কি ছবিটা অন্যরকম চেঞ্জ হয়ে গেল, কিছুই না, ছবিটা কিন্তু থাকলোই। তো সেটাকে বলা হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশান। কেন ডাইমেনশনালিটি রিডাকশান করব? কারণ প্রচুর পরিমাণে ফিচার থাকলে কোনো মডেলটাকে ট্রেন্ড করা যায় না, মডেলটাকে ট্রেনিং করা যায় না, তাই ডাইমেনশনালিটি রিডাকশানের প্রয়োজন হয়। এখানে এই অ্যালগোরিদমগুলো বলা আছে, দুটো অ্যালগোরিদমের নাম বলা আছে, তোমরা দেখে নাও। এবার এটা আরেকটা আমি এক্সট্রা বলছি, যেটা বলছি অ্যানোমালি ডিটেকশান। অ্যানোমালি মানে ভুল, এরর। ডেটার মধ্যে যদি কোনো এরর থাকে বা প্যাটার্নের মধ্যে যদি অন্য কোনো আলাদা প্যাটার্ন বা অস্বাভাবিক কোনো ডেটা প্যাটার্ন থেকে থাকে,
তাহলে সেগুলো কিন্তু খুঁজে বের করা হয়। তো এটার কাজ কি? যেমন অস্বাভাবিক ঘটনা বা ত্রুটি শনাক্ত করা। উদাহরণ কি? ক্রেডিট কার্ড জালিয়াতি শনাক্ত করা। যদি আপনার কার্ড দিয়ে হঠাৎ অস্বাভাবিক বড় অঙ্কের লেনদেন হয়, যা আপনার সাধারণ অভ্যাসের বাইরে, তবে সিস্টেম সেটি ধরে ফেলে। তো এটাকে বলছে অ্যানোমালি ডিটেকশন। অ্যানোমালি মানে এরর। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আমি যে 13টা প্রশ্ন দিলাম, এই 13টা প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা ভালো করে এই প্রশ্নগুলো পড়বে এবং উত্তরগুলো রেডি করবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।